চাপে পড়ে বিয়ে করতে হয়েছে আমায়। চাপে পড়ে বিয়ে করতে হয়েছে আমায়। কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখিনি। অবশ্য সেও আমাকে দেখেনি। তারপর আমাদের বিয়ে হয়ে গেল। কথাটা ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, সুখের। কেন জানি না আমার এই দীর্ঘশ্বাসটা সুখ সুখ লাগে। মনে নেই কোনো হতাশ বিয়েটা নিয়ে। এমনটাও নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসি। তাকে পাওয়ার জন্য আমার মনে এই সুখ সুখটা লাগছে। এমন কিছু ভাবাটাই ভুল। কারণ তাকে আমি ভালোবাসি না। আর কখনো ভালোবাসতে পারবো কিনা তাও জানি না। ভালোবাসা অর্থ আমি জানি না। কখনো ভালোবাসা কি তা নিয়ে চিন্তা করলে আমার নিজের মাথা খালি হয়ে যায়। তাই খালি মাথা নিয়ে আমি যাব অন্যকে ভালোবাসতে? আমি কি পাগল নাকি? আমার বিয়ে হয়েছে আজ 3 মাস। ওনার ফ্যামিলির সাথে আমি থাকি। ওনার ফ্যামিলি বলতে আছেন দাদা দাদি আর আমি আর উনি। ওনার বাবা মা কেউ নেই, ছোটকালেই মারা যায়। তারপর থেকে দাদা দাদির সাথে থাকেন উনি। ও, ওনার পরিচয়টা দেই আগে। ওনার নাম আব্রাহানুল রিদ খান। উনি কি করেন আমি নিজেও জানি না। আসলে জানতে চাইনি কখনো, তাই হয়তো জানি না। তবে এটা বলতে পারি যে ওনার নিজের বড় কোম্পানি আছে, ব্যবসা আছে। এখন কয়টা আছে তা সঠিক বলতে পারবো না। ও, আমার গুণদের স্বামীর আরো একটা পরিচয় আছে তো, বলা হয়নি আপনাদের। যেমন মিস্টার অত্ররূপ, আক্ষটিয়া, রাগী, বদমেজাজি, ভিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ তিনি সর্বক্ষণই সবাইকে ঝাড়তে থাকেন উইদাউট রিজন। আর তাতে কেউ কোনো কিছু বলতে পারবে না শোনা ছাড়া। আর কাজে তো ভুলেও ভুল করা যাবে না। যদিও কোনো মহৎ ব্যক্তি এই অসৎ সাহসটাও ভুল করে বসে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় ঠিক তার পর মুহূর্তেই। তার চাকরি ডিসমিস, মানে শেষ তার চাকরি। কিন্তু মজার বিষয় কি জানেন? আমাদের বিয়ে আজ 3 মাস পরেও ওনার সামনে ভুল করেও যাইনি আমি। আর কেনই বা যাব? আমার ভয় লাগে ওনাকে, তাই যাই না। এই নিয়ে অবশ্য দাদা দাদি আমাকে কিছুই বলে না। কারণটা হলো আমার গুণধর স্বামী তার গুন্ডামির জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন উনি বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমের সোফায় টান হয়ে আরাম করে বসে। সার্ভেন্ট দিয়ে পানি আনিয়ে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে উঠে দাঁড়িয়ে দাদা দাদি আর আমাকে উদ্দেশ্য করে বলে, নির্বিধায় বলে উঠল, আমি তোমাদের জন্য এই বিয়ে করতে বাধ্য হয়েছি। বিদায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসেবে মানি না, আর না কখনো মানবো। শুধু এই মেয়েকে কেন, আমি দুনিয়ার কোনো মেয়েকেই মানি না। মেয়েদের সঙ্গ পছন্দ নয় আমার, সেটা জেনে তারপরেও আমাকে বিয়ে করালে। এখন তোমরা এই মেয়েকে নিয়ে কি করবে সেটা তোমাদের ব্যাপার, আমার কিছু যায় আসে না। এই মেয়েটা নিজের মতো করে সবকিছু করতে পারবে, যা খুশি তাই, যেখানে খুশি সেখানে যেতে পারবে, আই ডোন্ট কেয়ার। বাট আমার আশেপাশে যাতে না আসে এই মেয়ে। ইটস দ্য ক্লিয়ার? গুণধর স্বামীর প্রতিটা কথাই ছিল ভীষণ ক্ষেপ্ত। তাই সামনে থেকে ওনার দাদা উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এসেছিল আমার কানে সেদিন। তিনিও বলেছিলেন, রিদ, তুই কিন্তু বেশি বেশি করছিস এবার। মেয়েটা করছিস কেন? সে তোর বউ, আর তোর ওকে মানতে হবে। সবাই যে এক হয় না সেটা নিশ্চয়ই মানিস তুই। অতীত ঘেটে লাভ নেই, বর্তমান দেখা উচিত তোর। আর তোর বর্তমানই হচ্ছে এই মেয়েটা। আর তোকে আর বলতে পারলো কই দাদা জান আমার? বাপরে বাপ! হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরে। বিকট শব্দে সবাই নীরব হয়ে যায়। ততক্ষণ আমি মাথায় লম্বা ঘুমটা দিয়ে দাঁড়িয়েছিলাম, ওনার কথাগুলো শুনছিলাম দাদার পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে। যখন বিকট শব্দ কানে আসে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ঘুমটা টেনেই দৌড় লাগিয়ে দাদাজানের পিছনে লুকাই, প্রাণের ভয়ে। বলা তো যায় না মহাশয়কে বিয়ে করার দায়ে আমাকে তুলেই আছাড় মারলো। যাই হোক, দাদাজানের পাঞ্জাবির 2 সাইডে হাত রেখে দিয়ে খামচি দিয়ে ধরলাম, আর মাথাটা পিঠে ঠেকিয়ে রেখে দাঁড়িয়েছিলাম পিছনে। এতটা ভয় নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়ে বুঝতে পারছিলাম সবাই আমাকে দেখছে। আমি জড়সড় হয়ে কাঁপছিলাম গুণধর স্বামীর ভয়ে। মনে মনে আওড়াচ্ছিলাম, আল্লাহ বাঁচাও। খানিকটা সময় বাদেই আবার ওনার বেসুর চিৎকার কানে আসে আমার। উনি দাদাজানকে বলছেন, বৌমাই ফুট, আমি এই বিয়ে মানি না। আর তোমরা আমাকে এই মেয়েটাকে নিয়ে যদি ফোর্স করো তো আমি বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য।
তখন তোমরা এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে, আমাকে পাবে না কোথাও। চয়েস ইজ ইউর দাদাভাই, এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। বলেই বিরক্তি নিয়ে এক পলক আমাকে দেখে নিয়ে আবারও দাদাজানকে বলে, এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাইছি না দাদা ভাই। আমি তোমাদের কথা রেখেছি, এবার তোমরা আমার কথা রাখো। আম্মাকে আমার মতো থাকতে দাও। আর এই মেয়ে যা খুশি করতে পারে, নিজের ইচ্ছে মতো চলতেও পারে, শুধু আমার থেকে দূরে থাকবে ব্যাস। এতে আশা করি কারো কোনোরূপ সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যদি আপত্তি থাকে তাহলে আমাকে জানিও, আমি অলওয়েজ ফ্রি থাকি তোমাদের এই কথাগুলো শোনার জন্য। বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গটগট শব্দ করে ধাপধুপ পা ফেলে পরে নিজের রুমে চলে যান। উনি যেতেই দাদাজান ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে। হাত টেনে আমাকে ওনার পিছন থেকে বের করে সামনে এনে আমার দুটো হাত ধরে বলে উঠে, ভয় পেয়েছিস তুই? ভয় পাস না, আমরা সব ঠিক করে দিব। আমরা আছি তো তোর পাশে। হৃদ একটু রাগী, কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে। তুই দেখবি দ্রুত সবটা ঠিক হয়ে যাবে, তোকেও মেনে নেবে। তারপরও দাদাজান কাজের লোক দিয়ে আমাকে সহ আমার জিনিসপত্র উপরের রুমে পাঠায়। বাকিরাও যে যার রুমে চলে যায় খানিক বাদেই। আমাকে রুমে দিয়ে কাজের লোকগুলো বিদায় হতেই সাথে সাথেই ঘুমটা পেলে লাইট অফ করে কান্না করতে লাগলাম। উনি আমাকে বউ হিসেবে মানেন না, এ নিয়ে কান্না করছি না, বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন তার জন্য। আমার দোষটা কি ছিল? আমি ইচ্ছে করে বিয়েটা করিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল। তাই বলে আমাকে যা নয় তা শুনিয়ে গেলেন লোকটা। কান্নার বেগ বাড়লো। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোনায়। ও, আগে পরিচয়টাই বলি, আমি রিক্তা ইসলাম মায়া। আমার পরিবারের সবাই আছে, বাবা মা, আমরা 2 বোন 1 ভাই। আমি সবার ছোট। বড় আপুর বিয়ে হয়েছে 5 বছর আগেই, 3 বছরের একটা ছেলে বেবি আছে। ভাইয়া সবার বড়, নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোটখাটো একটা ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করছে। আমি ইন্টার পাস, এবছর অনার ফার্স্ট ইয়ারে উঠব। পরীক্ষার পরপরই আমার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। যাই হোক, বাকিটা না হয় পরে বলা যাবে। সকালে ঘুম থেকে উঠে পিট পিট করে তাকাই। ঘুমের রেশ কাটতে না পেরে কোথায় আছি সেটা বোঝার চেষ্টা করতেই 1 মিনিট পর গড়গড় করে সবকিছু মনে পড়লো আমার। মনে পড়তেই চট করে চারপাশটা নিজের চোখ বুলিয়ে নিলাম ভালো করে। রাতে চিন্তায় অন্যমনস্ক, অপমানবোধ আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করা হয়ে ওঠেনি, কিন্তু এখন করছি। রুমটা পর্যবেক্ষণ করতেই অটোমেটিকলি আমার চোখ বড় বড় হয়ে যায়, এই ভেবে যে আমি কোথায় আছি। এটা রুম নাকি অন্য কিছু? আল্লাহ, এত সুন্দর কোনো রুমও হতে পারে? এতটা বিশাল বহুল জীবনের সাথে আমি পূর্ব পরিচিত নই। এই রুমের ভিতরের মধ্যে থাকা প্রতিটা আসবাবপত্র বিলাসত্ব। রুমে ভরপুর হয়ে আছে দামি ফার্নিচার। রুমের এক পাশে ডিজাইনার সোফা, তার বরাবর সামনের দেওয়ালে ড্রেসিং টেবিল রাখা, আর তার পাশে কাবার্ড, আর দেওয়ালে জুড়ে আছে নানান চার্চের পেন্টিং। সৌন্দর্য যেমন বেয়ে বেয়ে পড়ছে রুমটির। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম। কালকের শাড়িটি এখনো পরে আছি, তাই ব্যাগ থেকে সাদা কালারের চুড়িদারি জামা বের করে গোসল করতে নিলাম। রুমে এসে বসলাম সোফার মধ্যে। খানিকটা সময় যেতেই আমার রুমের বাইরে থেকে দাদা দাদি নক করলো। বললেন, মায়া আসবো ভিতরে? আমি তাকাতেই ওনারা ভিতরে চলে আসলো হাসি মুখে। আম্মুর শেখানো কথা অনুযায়ী আমি উঠে গিয়ে দাদা দাদিকে সালাম করলাম। তারা আমাকে উঠে সোফায় বসিয়ে 2 জন 2 দিকে বসে পড়লো। আমি জায়গা পেলাম তাদের মধ্যস্থানে। অমায়িক হাসি মুখে দাদি আমাকে কতগুলো গহনার বাক্স ধরিয়ে দিয়ে বলে উঠে, এগুলো আমরা হৃদের বউর জন্য রেখেছিলাম। হৃদের মায়ের গহনা এগুলো। হৃদের মা রেখেছিল তার ছেলের বউর জন্য। হৃদের মা নেই, তাই আমি দিচ্ছি। তুই এখন আমাদের হৃদের বউ, সেই সূত্রে এখন এগুলো তোর। আমি কিছু বলবো তার আগেই দাদি আবারও বলে উঠলো, না করা যাবে না, না শুনতে চাই না, এগুলো তোর প্রাপ্য, তাই তোকে রাখতেই হবে। আমি চুপচাপ বসে রইলাম, কি করব বুঝতে পারছি না আপাতত। আমাকে চুপ থাকতে দেখে দাদাজান হালকা এসে আমার মাথায় আদুরির এক হাত বুলিয়ে দেয়। উনার হাতে থাকা আরো একটা ছোট্ট বাক্স এগিয়ে দেয় আমার দিকে। আমি গোল গোল চোখে তাকাই দাদাজানের মুখ পানে। আমার এমন দৃষ্টি বুঝে নিজেই হাত বাড়িয়ে ছোট বক্সটি ওপেন করে আমার সামনে ধরে। বাক্সটির ভিতর থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের আংটি পরিয়ে দিয়ে আমাকে বলল, রিংটা বংশগতভাবে তোকে পরানো হয়েছে, খানদানি রিং এটা, কখনো হাত থেকে খোলা যাবে না, সবসময় এটা পরে থাকতে হবে। দাদাজানের কথা অনুযায়ী আমি মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ, খুলবো না। পাশ থেকে আবার দাদি আমার মাথায় হাত রাখলেন।
আদরের হাতটা মাথায় বুলিয়ে আদর করে বলে উঠলেন, শোন মায়া, হৃদ যেমন অধিকার নিয়ে এই বাড়িতে আছে, তোরও ঠিক সম অধিকার আছে এই বাড়িতে থাকার। বিয়ের পর মেয়েদের ঠিকানাই স্বামীর ঘর, তোর ঠিকানা হৃদের ঘর, এই বাড়ি। তুই তোর ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখবি। এই ঘর, এই সংসারটা তোরও এখন। তাই ভালোবাসা দিয়ে নিজের স্বামীর মনকে জয় করতে হবে। কাল রাতে হৃদ যা বলেছে তার জন্য আমরা অনুতপ্ত। হৃদ উগ্র মেজাজের, সহজে সবকিছু মেনে নিতে পারে না। তাই তোর ওকে বোঝাতে হবে বিয়েটা মানে কি। তারপরও আমরা হৃদের সাথে কথা বলবো তোকে নিয়ে। একটু সময় লাগবে, কিন্তু দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাদের ওপর একটু ভরসা রাখ। এটুকু বলেই দাদি থামেন। আমি নড়ে চড়ে বসি, কিছু বলতে চাই দাদা দাদিকে, নিজস্ব মতামত দিতে চাই তাদের। তাই দাদি আবারও কিছু বলার আগেই আমি দাদিকে থামিয়ে দিই। হাত বাড়িয়ে দাদা দাদির দুইজনের দুইটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আস্তে করে বলে উঠি আমি, বিয়েটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তা আমরা সবাই জানি, তাই সে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু ছোট একটা আপত্তি আছে। সেটা হলে আমাদের বিয়েটা হুট করে হওয়ায় উনি যেমন বিয়েটা মেনে নিতে পারছেন না, তেমন আমিও। আমাদের এই সম্পর্কটা আপাতত আমরা কেউ বুঝতে পারছি না। তাই আমাদের সম্পর্কটা বোঝার জন্য আমাদের একটু সময় দাও প্লিজ। আমাদের দুজনেরই সময় দরকার। কথাটা শুনে দাদা দাদির চেহারা অপরাধ বোধটা কিছুটা কমে যায়। আমাকে জড়িয়ে ধরে ভাই দাদি খুশিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল, আচ্ছা তাই হবে, তোর কথাই রইল। আচ্ছা, আমরা তোকে তুই করে বললে তোর কি কোনো আপত্তি আছে মায়া? দেখ, আমাদের কাছে হৃদ যেমন, তুইও ঠিক তেমনটাই আপন। তুমি শব্দটাতে গভীরতা আসে না, কেমন পরপর লাগে। তাই তুই করেই বলি তোকে, কেমন? আমি ধীরে মাথা নেড়ে আবারও সম্মতি জানিয়ে বললাম, তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদি, আমার কোনো আপত্তি নেই। পাশ থেকে দাদাজান খানিকটা অভিযোগ সুরে বলে উঠল, আমাকে কি কারো চোখে পড়ে না, নাকি দেখতে চাই না কেউ কোনটা? দাদাজানের কথায় মুহূর্তে ঠোঁট প্রসারিত হাসলাম আমি। দাদা দাদির সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগে থেকেই। আমাদের বাসায় প্রায়ই যাওয়া আসা করতো তারা। সেই সুবাদে আমার সাথে তাদের সখ্যতা বেশি ছিল। আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জড়িয়ে ধরে বলি, তুমি তো আমার দাদাজান। আমার জানকে চোখে না পড়াটা ঘোর পাপ, বুঝলে? আমি তোমাকে দাদাজান কেন বলে ডাকি জানো? কারণ দাদা শব্দটা মাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি। তুমি কিন্তু আসলে আমার জান হও, বুঝলে? খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছি আমি, আমার দৃষ্টি সামনে দেওয়ালের পেন্টিং এর উপর। কিন্তু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার চিন্তার কারণ হলো আমার গুণধর স্বামীকে নিয়ে। বিয়ে হয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি তার সামনে যাইনি। ওনার সামনে যাওয়ার কোনো কারণই ছিল না, তাই যাওয়া হয়নি। ওনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ লাগবে, নয়তো কারণ ছাড়া যাব না। আর কেনই বা যাব? উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন, যা আমি কিছুই ভুলিনি। অপমান থেকেই জেদ ধরে ভুল করে ওনার সামনে যাই না আমি। উনি কখন বাসায় আসে, কখন যায়, কখন নাস্তা করে, কখন ডিনার করে, এই সময়গুলো মাথায় রেখে তখন আমি ভুল করেও রুম থেকে বের হই না। রাতে আমার গুণধর স্বামীর বাসায় আসার আগেই আমি দাদা দাদির সাথে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি। মোট কথা, ওনার সামনে আমি কিছুতেই পড়তে চাই না। বর্তমানে দাদা দাদি আমাকে ছাড়া চোখে দেখে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে তীব্র। তারা দুজনও একদম চোখে হারায় আমাকে, এতটা ভালোবাসেন আমাকে। দাদা দাদির কথা মাথায় আসতেই চট করে চলন্ত দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা 10 বাজে। তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুম থেকে বাহির হলাম। উদ্দেশ্য দাদা দাদির সাথে আড্ডা দিব দাদির রুমে। দাদির রুমটা আমার রুম থেকে 2 রুম পরেই। সভ্য সুলভ ভাবে দাদা দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছি, রুমের সামনে বিশাল করিডোর ধরে। তখনই আমার চোখে পড়লো দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ অতি সুন্দরী একটা পাথরের মূর্তি। আমি দাঁড়িয়ে পড়লাম, ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেদিকে। পর্যবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে, যার হাত দুটো ভাঁজ করে উপরে তোলা, মুড়িয়ে মাথাটা উপরে মোড়ানো হাতের দিকে চেয়ে আছে, আর কোমরটা বাঁকা করে রেখেছে এক পাশ থেকে। আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্যে দিয়েই আমার মনে প্রবল ইচ্ছা জাগে আমিও এটার মতো দাঁড়িয়ে দেখবো এখন। তাই দেরি না করে সাথে সাথে নিজের 2 হাত ভাঁজ করে উপরে তুলে নিলাম, কোমরটাও বাঁকা করলাম। মাথার উপরের দিকে তাকাতে হঠাৎই কেউ একজন পিছন থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমার কোনো পরিবর্তন হলো না, আমি আগের ন্যায় চেষ্টা করেই যাচ্ছি। আমার ধারণা ছিল আমার পিছনে ব্যক্তিটি ভালো কাকু হবে।
মানে খানবাড়ির একটা সার্ভেন্ট আর কি। আমি ওনাকে ভালো কাকু বলে সম্বোধন করি। তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টো বলে উঠি, ভালো কাকু দেখো তো আমি ঠিক করে দাঁড়াতে পারছি কিনা, এই প্রতিমার মতো। সবকিছু ঠিকঠাক আছে কিনা। পিছন থেকে কারো সারা শব্দ এলো না কানে, তবে তার উপস্থিতিটা টের পাচ্ছিলাম। কিছুটা সময় যেতেই হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে ভেসে আসে আমার। পিছন থেকে দ্বিতীয় জন বলে ওঠে, হৃদ বাবা আপনার কফি। সার্ভেন্টের ডাক শুনে যেন হৃদের কান অব্দি পৌঁছালো না। দৃষ্টি তার অচেনা মেয়েটির ওপর। খানিকটা কপাল কুঁচকে তাকিয়ে আছে কৌতূহল বশত। মেয়েটির কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে সে। পিছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে দেখে নেয় হৃদ। মেয়েটার পরনে গাঢ় নীল রঙের চুড়িদার জামা জড়ানো, 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি, চুলগুলো খোপা করা, তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাঁধা, আর সেই কাঠি মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকা আছে, যা মায়ার মাথা নড়াবার সাথে সাথে ঝনঝন শব্দ করছে। গায়ের রংটাও বেশ কাঁচা হলদেটে, যা খুব কম মানুষের থাকে, সবার থেকে আলাদা। হৃদ আবারও চোখ আওড়ায়। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, এতে সে বিরক্ত। কিন্তু মেয়েটি কে? খানবাড়িতে অচেনা মেয়ের আগমনটা কৌতূহল সৃষ্টি করলো হৃদের মনে। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্টটি মৃদু গলায় হৃদকে উদ্দেশ্য করে বলে, হৃদ বাবা আপনার কফিটা। পরপর ডাকে বিরক্তি নিয়ে তাকায় সেদিকে। হৃদকে বিরক্তিতে থাকতে দেখে থমথমে খেয়ে যায় বৃদ্ধ সার্ভেন্টটি। জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায়। হৃদ বিরক্তি নিয়ে লোকটিকে এক পলক দেখে আবারও চোখ ঘুরিয়ে তাকায় সামনে। হৃদ নামটি শুনতেই চমকে উঠলাম আমি। আমার গুণধর স্বামী এই মুহূর্তে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর আমি তার সামনে। বিষয়টি আমার জন্য খুবই ভয়ানক থেকে ভয়াবহ টাইপের কিছু। মোট কথা হলো উনি এই সময় বাড়িতে কি করছে? এই সময় তো ওনার বাড়িতে থাকার কথা না, তাহলে কেন এসেছেন? আর এসেছেন ভালো কথা, আমাকেই বা কেন ওনার সামনে পড়তে হলো? ভয়ে বুক কাঁপছিল আমার, হাত পা জমে উঠছিল। তাই দ্রুত নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার হাত পা মৃদু কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি। ভয়ে জড়সড় হয়ে হুট করেই পালানোর চিন্তা ভাবনা করলাম চট করে। তাই দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে দৌড় দেওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে উনি গাল খাকিয়ে বলে উঠে, স্টপ হেয়ার, ডোন্ট গো, হু আর ইউ। ভয়ে আঁতকে উঠলাম আমি। পা দুটো থেমে গেল মুহূর্তেই। শুকনো একটা ঢোক গিলে চারপাশে ভীতু চোখ বুলালাম। আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কিন্তু আফসোস এই মুহূর্তে কাউকে দেখতে পারছি না আমি। হতাশায় আড়ষ্ট হয়ে আসছিল আমার গলা। তাই উপায় না পেয়ে দাদিকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে, দাদি গো আমাকে বাঁচাও, দাদি গো আমাকে বাঁচাও, দাদি দাদি। ব্যাস, দাদি আমার হাজির হলো। নিজের রুম থেকে দূর ফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে। রুম থেকে বের হতেই সামনে পেল আমাদের। দাদিকে চোখের সামনে দেখে যেন আমার জান ফিরে পেলাম আমি। তাই আমি আর পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরলাম। দাদি প্লিজ আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, প্রমিস করছি আমি আর কোনোদিন তোমার নাতির সামনে বলবো না, প্লিজ দাদি আমাকে বাঁচিয়ে দাও। প্রচন্ড ভয়ের সাথে কথাগুলো বললে দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দৌড় লাগালাম দাদির রুমে। এক দৌড়ে চলে আসলাম দাদির রুমে। বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ছাড়লাম। আহ কি শান্তি, বাগেরটা দাদি নিজেই সামলে নেবেন ওনার সাথে। এইদিকে মায়া এমন কাণ্ডের খানিকটা বোকা বনে যায় হৃদ। কি থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না হৃদ। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়া যাওয়ার দিকে। হৃদের দাদি হেনা খান মুহূর্তেই শক্ত গলায় বলে ওঠে, হৃদ তুই কি মেয়েটাকে শান্তির মতো থাকতে দিবি না বাড়িতে? মেয়েটা কি তোকে জ্বালায়? তুই ওকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ। হেনা খানের ধারণা হৃদ এতক্ষণ ধরে মায়াকে হয়তো অপমান করছিল বা ভয় দেখাচ্ছিল, যার কারণে মায়া ভয়ে চিৎকার করছিল বাঁচার জন্য। দাদির কথা কানে আসতেই চোখ তুলে তাকায় হৃদ। এখানে হৃদ কতটা অপরাধী বোঝার চেষ্টা করে, কাকে ভয় দেখাচ্ছে সেটাও জানার প্রয়াস চালায়, কিন্তু বোধগম্য হচ্ছে না। তাই নিজের দাদির কথায় চোখ তুলে তাকিয়ে থেকে একটা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কাকে ভয় দেখাচ্ছিলাম আমি? আর মেয়েটা কে? হৃদের কথায় তেলে বগুনে জ্বলে উঠে হেনা খান। এতক্ষণ ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে? চিনে বলছে মেয়েটিকে, ও মায়া, যাকে তুই এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিলে। দাদির কথা খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। মায়া নামের কাউকে চিনে কিনা মনে করার চেষ্টা করে, কিন্তু বিফল হয়।
তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে, মায়াকে? এবার সত্যি সত্যি রেগে যাচ্ছেন হেনা খান। রাগে পেঁচে বিরক্তি নিয়ে বলে, তোর বউ? কেন? যখন ভয় দেখাচ্ছিলে তখন মনে ছিল না মেয়েটি কি হয়? এখন বলছিস আমায় যে মেয়েটি কে? খানিকটা থেমে আবারও সাথে সাথে বলল হেনা খান, আর হ্যাঁ, তুই মায়া থেকে দূরে থাকবি, একদম ভয় দেখাবি না ওকে। আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তো আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। কথাগুলো গড়গড় করে বলেই হনহনিয়ে চলে যায় নিজের রুমে। আর পিছন থেকে হৃদ হা করে তাকিয়ে আছে হেনা খানের যাওয়ার দিকে। তার সাথে কি হলো কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটা তার বউ এতটুকু বুঝতে পারছে, কিন্তু যে বউকে সে নিজের থেকে দূরে থাকার জন্য সবাইকে বলে এসেছে, আজ সবাই তাকে সেই মেয়েটার জন্য দূরে থাকতে বলছে।